প্রাচীন ঘণ্টাঘরের গম্বুজওয়ালা ছোট আর বিশ্রী গির্জাটার সামনের মাঠে ইতিমধ্যে অদ্ভুত সব ব্যাপার ঘটছে। চৌকোনা মাঠটার তিন দিকে সমকোণ করে সারি সারি বাঁধা ফৌজের বহর, পুরোদস্তুর সামরিক পোশাকে আর অস্ত্রশস্ত্রে সজ্জিত স্থায়ী পদাতিক বাহিনী। সামনে গির্জার প্রবেশ পথে চতুষ্কোণ করে সারি বাঁধা চৌকুপির ছকে তিনটে পদাতিক পল্টন পাশের স্কুলের বেড়াটার ধারে ধারে তাদের মর্যাদা অনুযায়ী পরপর সাজানো। পাশে রাইফেল ধরে দাঁড়িয়ে আছে ধূসর আর নোংরা পেতলিউরার পন্টন। মাথায় তাদের অদ্ভুত রাশিয়ান হেলমেট, অনেকটা আধা আধি কাটা কুমড়োর ফালির মতো দেখতে। পিঠে বাঁধা বোঁচকার ভারে নুয়ে পড়েছে। এরাই পেতলিউরার পরিচালক মণ্ডলীর অধীনে সবার সেরা সৈন্য। ভূতপূর্ব জারের সৈন্যবাহিনীর গুদাম থেকে হাতিয়ে নেওয়া এদের উর্দিগুলো বেশ ভালো। সোভিয়েতের বিরুদ্ধে যারা সচেতনভাবে লড়াই করছে, এদের লোকজন প্রধানত সেই কুলাকদের মধ্যে থেকেই নেওয়া। এই গুরুত্বপূর্ণ রেল জংশনটাকে রক্ষা করার জন্যই বাহিনীটিকে এখানে বদলি করা হয়েছে। শেপেতোপকা শহর থেকে 5টা ভিন্ন ভিন্ন দিকে সোজা চলে গেছে রেলপথের চকচকে ইস্পাতের লাইনগুলো। পেতলিউরার পক্ষে এই জংশনটা হাতছাড়া হয়ে যাওয়া মানেই সর্বনাশ। বাস্তবিক পক্ষে তার পরিচালক মণ্ডলীর হাতে ইদানিং খুব সামান্য জায়গায় আছে। ছোট্ট ভিনিৎসা শহরটাই এখন পেতলিউরার রাজধানী। প্রধান আতামান নিজে তার সৈন্যবাহিনী পরিদর্শন করবেন বলে স্থির করেছেন। সবাই প্রস্তুত হয়ে আছে তার আসার অপেক্ষায়। মাঠটার দূরের এক কোণে, যেখানে তাদের দেখতে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে কম, সেইখানে সারি দিয়ে দাঁড়িয়ে আছে নতুন রং রুটের একটা দল। বিভিন্ন রকমের ঢিলে ঢালা বেসামরিক পোশাক পরা খালি পা একদল তরুণ। এরা সব খামারে কাজ করা ছেলের দল। মাঝরাত্রে গিয়ে হামলা চালিয়ে এদের ঘুম থেকে তুলে আনা হয়েছে কিংবা রাস্তা থেকে ধরে আনা হয়েছে। লড়াই করার বিন্দুমাত্র ইচ্ছা এদের কারুর নেই। নিজেদের মধ্যে এরা বলাবলি করছে, আমরা তো আর পাগল নই। পাহারাওয়ালা দিয়ে এদের শহরে আনিয়ে বিভিন্ন পল্টনে ভাগ করে হাতিয়ার ধরিয়ে দেওয়া ছাড়া এদের নিয়ে পেতলিউরার অফিসাররা আর বিশেষ কিছুই করে উঠতে পারেনি। পরের দিনই অবশ্য এইভাবে জড়ো করা এই রংরুটদের 1/3 নিরুদ্দেশ হয়ে গেছে এবং প্রতিদিনই এদের সংখ্যা কমে আসছে। এদের বুট জুতো দেওয়া হবে বোকামিরও বাড়া, বিশেষ করে যখন বুট জুতোর সংখ্যা নিতান্তই কম। অবশ্য সবাইকেই সৈন্যদলভুক্ত হবার পর উপযুক্ত রকম পাদুকা পরে কুচকাওয়াজে নামার জন্য হুকুম দেওয়া হয়েছিল। তার ফলটা হয় আশ্চর্য রকম। কতগুলো ছেঁড়া পচা চামড়ার সঙ্গে জোড়াতালি দেওয়া সুতো আর তারের একটা বিচিত্র সংগ্রহ। অতএব এদের খালি পাই কুচকাওয়াজের জন্য নিয়ে আসা হয়েছে। পদাতিক পল্টনের পেছনেই গলুবের ঘোড়সওয়ার বাহিনী। কুচকাওয়াজ দেখার জন্য উদ্গ্রীব শহরবাসীদের জমাট ভিড় ঠেকিয়ে রাখছে তারা। কম কথা নয়, স্বয়ং প্রধান আতামান উপস্থিত থাকবেন। এ ধরনের ঘটনা শহরে বড় একটা ঘটে না, সুতরাং কেউই বিনা পয়সায় মজা দেখার এই সুযোগ নষ্ট করতে চায় না। গির্জার সিঁড়ির উপর জড়ো হয়েছেন কর্নেল আর ক্যাপ্টেনরা, পাদ্রির 2 মেয়ে, জনকতক ইউক্রেনীয় শিক্ষক, একজন স্বাধীন কসাক আর স্থানীয় পৌরসভার সভাপতি, যার পিঠটা অল্প একটু কুঁজো। এক কথায় বলতে গেলে শহরের জনসাধারণের প্রতিনিধি স্থানীয় বিশিষ্ট সব ব্যক্তিরা সবাই। এদের মধ্যে আছেন লম্বা ককেসীয় আলখাল্লা পরা পদাতিক পল্টনের প্রধান ইন্সপেক্টর। তিনিই আজকের এই কুচকাওয়াজের পরিচালক। গির্জার ভেতরে পাদ্রি ভাসিলি ইস্টার পরবের পোশাক আশাক পরছেন। পেতলিউরাকে বেশ জাঁকজমকের সঙ্গেই সংবর্ধনা জানানো হবে। বিশেষ করে এই নতুন রংরুটের দল আজ আনুগত্যের শপথ নেবে বলে একটা হলদে আর নীল পতাকা আনা হয়েছে। একটা ঝরঝরে পুরনো ফোর্ড মোটরে চেপে আঞ্চলিক অধিনায়ক স্টেশনের দিকে রওনা হয়ে গেল পেতলিউরাকে অভ্যর্থনা করবার জন্য। সে চলে যাবার পর লম্বা মজবুত গড়ন পাকানো গোঁফওয়ালা কর্নেল চেরনিয়াককে ডেকে পদাতিক বাহিনীর ইন্সপেক্টর বললেন, আপনার সঙ্গে একজন কাউকে নিয়ে একবার গিয়ে দেখে আসুন কমান্ড্যান্টের অফিসটা ঠিক কেতাদুরস্ত আছে কিনা আর সেখানকার সব কাজকর্ম ঠিকঠাক চলছে কিনা। যদি সেখানে কোনো কয়েদি দেখেন তাহলে ভালো করে দেখে আজে বাজে লোকদের ছেড়ে দেবেন। চেরনিয়াক পায়ে পায়ে খট করে জুতো ঠুকলো। তারপর প্রথমেই যে কসাক ক্যাপ্টেনটি তার চোখে পড়ল তাকে সঙ্গে নিয়ে ঘোড়ায় চেপে ছুটে বেরিয়ে গেল। ইন্সপেক্টর মশাই তারপর পাদ্রির মেয়েটার দিকে ফিরে ভদ্রভাবে জিজ্ঞেস করলেন, জলসাটার খবর কি, সব ঠিক আছে তো? সুপুরুষ ইন্সপেক্টর মশাইয়ের দিকে অর্থপূর্ণ চোখে চেয়ে মেয়েটা বলল, হ্যাঁ হ্যাঁ,
কমান্ড্যান্ট যতদূর করবার সব করেছে। হঠাৎ ভিড়ের মধ্যে একটা চাঞ্চল্য দেখা গেল। একদল সওয়ার ঘোড়াটার কাঁধের উপর নুয়ে পড়ে পাগলের মতো ঘোড়া ছুটিয়ে আসছে। হাতটা নেড়ে চিৎকার করে উঠল সে, আসছেন ওরা, সামিল হো! খেঁকিয়ে উঠল ইন্সপেক্টর। অফিসারেরা ছুটল নিজের নিজের জায়গায়। গির্জার কাছে এসে ফোর্ড গাড়িটা থামতেই জাগ্রত ইউক্রেন গানের সুরে ব্যান্ড বেজে উঠল। আঞ্চলিক অধিনায়কের পরেই গাড়িটা থেকে প্রধান আতামান তার ভারী দেহটা টেনে নামালেন কষ্টে সৃষ্টে। পেতলিউরার দেহের উচ্চতা মাঝারি গোছের, ষাঁড়ের মতো লাল ঘাড়ের ওপর ত্রিকোণ মাথাটা দৃঢ়ভাবে বসানো। মিহি পশমের একটা নীল জোব্বা পরে আছেন তিনি। কোমরের কাছে হলদে রঙের বন্ধনী আট করে জড়ানো। বন্ধনীটায় বাঁধা একটা শ্যাময় চামড়ার থলের মধ্যে ছোট ব্রাউনিং রিভলভারটা ঝুলছে। মাথার ওপরে চূড়োওয়ালা একটা খাঁকি উর্দি টুপি, আর সামনের দিকটায় এনামেলের ত্রিশূল চিহ্ন বসানো। সিমন পেতলিউরার চেহারায় এমন কিছু একটা জঙ্গি ভাব নেই। বাস্তবিক পক্ষে তাকে দেখে মোটেই সামরিক কেউকেটা বলে মনেই হয় না। মুখে একটা অসন্তোষের ভাব ফুটিয়ে তিনি ইন্সপেক্টরের রিপোর্ট পড়া শুনলেন। তারপরে পৌরসভার সভাপতি তাকে অভ্যর্থনা জানিয়ে বক্তৃতা দিলেন। সভাপতির মাথার উপরে দিয়ে সার বাঁধা ফৌজের দিকে অন্যমনস্কভাবে তাকিয়ে শুনে গেলেন পেতলিউরা। তারপরে ইন্সপেক্টরের দিকে মাথা নাড়লেন তিনি। এবার শুরু করা যাক। নিশানাটার পাশে ছোট্ট মঞ্চটার উপরে দাঁড়িয়ে পেতলিউরা ফৌজের উদ্দেশ্যে 10 মিনিট বক্তৃতা দিলেন। বক্তৃতাটা বিশেষ উৎসাহ জাগাবার মতো কিছু হলো না। স্পষ্টই বোঝা গেল পেতলিউরা এতখানি রাস্তায় এসে ক্লান্ত, তাই বিশেষ উৎসাহের সঙ্গে বক্তৃতা দিতে পারলেন না। সৈন্যদের জিন্দাবাদ জিন্দাবাদ চিৎকারের মধ্যে দিয়ে বক্তৃতা শেষ করে তিনি মঞ্চ থেকে নেমে এলেন, রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে। তারপর ইন্সপেক্টর আর অধিনায়কের সঙ্গে তিনি ফৌজ পরিদর্শনে এলেন। নতুন রংরুটদের শাড়ির পাশ দিয়ে যাবার সময় একটা নিদারুণ ভ্রুকুটিতে কুঁচকে গেল তার চোখ দুটো। বিরক্তিতে ঠোঁট কামড়ালেন তিনি। ফৌজ পরিদর্শনের শেষের দিকে যখন সারি সারি নতুন রংরুটের দল অসমান পা ফেলে নিশানাটার দিকে এগিয়ে এলো, তখন একটা অভূতপূর্ব ব্যাপার ঘটল। এদিকে ততক্ষণে নিশানাটার কাছে পাদ্রি ভাসিলি বাইবেল হাতে নিয়ে দাঁড়িয়েছিল। প্রথম সে বাইবেলটার উপরে, আর তারপরে নিশানা বাঁধা ডান্ডাটার গায়ে চুমু খেল। ইতিমধ্যে কি এক অজ্ঞাত উপায় মাঠের মধ্যে ঢুকে পড়ে ইহুদিদের একটা প্রতিনিধি দল পেতলিউরার দিকে এগিয়ে এলো। দলের সামনেই চলেছে কাঠের ব্যবসাদার ধনী ব্লুবস্কিন নুন আর রুটি উপহার নিয়ে, তার পেছনে বস্ত্র ব্যবসায়ী ফুক্স আর অন্য 3 জন বড়লোক ব্যবসাদার। মাথা নিচু করে একটা মহা খাতিরের সেলাম ঠুকে ব্লুবস্কিন থালাটা এগিয়ে দিল পেতলিউরার দিকে। পাশের একজন অফিসার সেটা হাত বাড়িয়ে নিল। রাষ্ট্রের প্রধান হিসেবে আপনার প্রতি স্থানীয় ইহুদি বাসিন্দারা তাদের আন্তরিক শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানাতে চায়। দয়া করে এই মানপত্রটি গ্রহণ করুন। বেশ, বিড়বিড় করে পেতলিউরা তাড়াতাড়ি কাগজটার উপর চোখ বুলিয়ে গেলেন। ফুক্স এগিয়ে এলো। আমাদের বিনীত নিবেদন এই যে আপনি অনুগ্রহ করে আমাদের ব্যবসাপত্র আবার খুলবার অনুমতি দিন। ইহুদি বিরোধী ঠ্যাঙানির হাত থেকে আমরা আপনার কাছে অভয় চাইছি। আমতা আমতা করে ফুক্স বলে ফেলল শেষের কথাগুলি। একটা ক্রুদ্ধ ভ্রুকুটিতে অন্ধকার হয়ে উঠল পেতলিউরার মুখ। আমার সৈন্যরা ইহুদি ঠেঙিয়ে বেড়ায় না, মনে রাখবেন। হাল ছেড়ে দেবার ভঙ্গিতে বাহু বিক্ষেপ করল ফুক্স। পেতলিউরার কাঁধটা একটা স্নায়বিক উত্তেজনায় সংকুচিত হলো। অসময়ে এই প্রতিনিধি দলের আবির্ভাব তাকে অত্যন্ত বিরক্ত করে তুলেছে। তার পেছনে দাঁড়িয়ে গলুব তার কালো গোঁফ কামড়াচ্ছিল। তার দিকে ফিরে পেতলিউরা বললেন, কর্নেল, তোমার কসাকদের বিরুদ্ধে এই একটা অভিযোগ এসেছে। ব্যাপারটা তদন্ত করে যা ব্যবস্থা করতে হয় করো। তারপর ইন্সপেক্টরদের দিকে ফিরে শুকনো গলায় বললেন তিনি, কুচকাওয়াজ আরম্ভ করতে পারো এবার। মন্দভাগ্য প্রতিনিধি দল এখানে এসে গলুবকে দেখতে পাবে বলে আশা করেনি, তাই এখন তাড়াতাড়ি সরে পড়ার চেষ্টা করল। এতক্ষণে আনুষ্ঠানিক কুচকাওয়াজের প্রস্তুতি দর্শকদের সমস্ত মনোযোগকে টেনে নিয়েছে। উচ্চকিত গলায় নির্দেশ জারি হতে শুরু করেছে। গলুব বাইরে একটা শান্ত ভাব নিয়ে ব্লুবস্কিনের দিকে এগিয়ে এসে বেশ জোরে ফিসফিসিয়ে বলল, বেরো এখান থেকে হতভাগা কাফের, নইলে কিমা বানিয়ে ছাড়বো তোদের। ব্যান্ড বাজাতে শুরু করলো। সামনের দলগুলো কুচকাওয়াজ করে গেল মাঠের মাঝখান দিয়ে। পেতলিউরার সামনে দিয়ে পরপর যাবার সময়
তারা যান্ত্রিকভাবে হেঁকে উঠল, জিন্দাবাদ। তারপর বড় রাস্তায় নেমে পড়ে একে একে পাশের সড়কে অদৃশ্য হয়ে গেল। এক একটা বাহিনীর সামনে আনকোরা নতুন খাকি উর্দি পরা অফিসারেরা তাদের হাতের ছড়িগুলো দুলিয়ে হালকা চালে হেঁটে চলেছে, ভাবখানা যেন তারা এই একটু বেড়াতে বেরিয়েছে। সৈন্যদের জন্য ডান্ডার ব্যবস্থাটার মতোই এই কায়দা করে ছড়ি দুলিয়ে চলার চালটাও ফৌজি বাহিনীতে সদ্য প্রবর্তিত হয়েছে। কুচকাওয়াজের শেষের দিকটায় রাখা হয়েছে নতুন রংরুটদের দলটাকে। এলোমেলোভাবে সারি বেঁধে অসমানভাবে পা ফেলে পরস্পরের গায়ে ধাক্কা মেরে মেরে এগিয়ে আসছে তারা। সামনে দিয়ে যাবার সময় তাদের খালি পা ফেলার একটা মৃদু আওয়াজ উঠল। এদের চলার মধ্যে একটা শৃঙ্খলার ভাব বজায় রাখার জন্য অফিসারেরা সবাই বৃথাই প্রাণপণে চেষ্টা করে চলেছে। এদের দ্বিতীয় দলটা কুচকাওয়াজ করে যাবার সময় পরিদর্শনের মঞ্চটার কাছাকাছি একটা সারির এই দিকটায় সাদা কাপড়ের শার্ট পরা একটা চাষি ছেলে প্রধান আতামানের দিকে বড় বড় চোখে তাকিয়ে এতই আশ্চর্য হয়ে গেল যে পথের উপর একটা গর্তে হোঁচট খেয়ে চিৎপাত হয়ে পড়ে গেল মাটিতে। পাথরে ঠুকে গিয়ে একটা জোরালো আওয়াজ তুলে ছিটকে পড়ল তার রাইফেলটা। উঠবার চেষ্টা করতেই সে তার পেছনের লোকের ধাক্কায় আবার পড়ে গেল। দর্শকদের একটা অংশ হাসিতে ফেটে পড়ল। তারপর সারি ভেঙে সম্পূর্ণ বিশৃঙ্খলভাবে রংরুটদের এই দলটা মাঠ পার হয়ে গেল। হতভাগ্য ছেলেটা তার রাইফেল কুড়িয়ে নিয়ে ছুটল আর সকলের পিছু পিছু। পেতলুরা আর এই কিম্ভূত দৃশ্যটা না দেখে মুখ ঘুরিয়ে কুচকাওয়াজের শেষ পর্যন্ত অপেক্ষা না করেই চলে এলেন তার মোটর গাড়ির দিকে। পেছন পেছন এসে ইন্সপেক্টর সাবধানে জিজ্ঞেস করলো, আতামান প্রভু কি ভোজের সময় পর্যন্ত থাকবেন না? সংক্ষেপে তীক্ষ্ণ উত্তর দিলেন পেতলুরা, না। গির্জাটাকে ঘেরাও করা উঁচু বেড়াটার গায়ে দেহের চাপ দিয়ে সার্জি ব্রুজাক, ভালিয়া আর ক্লিমকা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কুচকাওয়াজ দেখছিল। বেড়াটার শিকগুলো চেপে ধরে মাঠের মধ্যে ওইসব লোকদের দিকে ঘৃণাভরা দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখছিল সার্জি। ইচ্ছে করেই চেঁচিয়ে বলল সে, চল রে ভালিয়া, দোকানপাট গুটিয়ে নিয়েছে। বলেই সে মুখ ঘুরিয়ে চলে গেল বেড়াটার কাছ থেকে। অবাক হয়ে কিছু লোক তার দিকে তাকালো। সবাইকে উপেক্ষা করে সে আর তার বোন ক্লিমকার সঙ্গে চলে এলো দেউড়ির কাছটায়। কর্নেল চেরনিয়াক আর সেই ক্যাপ্টেনটি ঘোড়া হাঁকিয়ে এসে কমান্ড্যান্টের অফিসে নামলো। একজন পেয়াদার তদবিরে ঘোড়া দুটো রেখে দ্রুত পায়ে তারা এসে ঢুকলো শান্তিদের ঘরে। পেয়াদাটিকে তীব্র গলায় জিজ্ঞেস করলো চেরনিয়াক, কমান্ড্যান্ট কোথায়? থতমত খেয়ে সে বলল, জানি না, কোথায় যেন গেছেন। নোংরা অগোছালো ঘরটার চারিদিকে তাকালো চেরনিয়াক। ছড়ানো ছিটানো বিছানাগুলোর উপরে গড়াগড়ি দিচ্ছে কমান্ড্যান্টের কসাক শান্তিগুলো। অফিসারদের ঢুকতে দেখে তারা কেউ ওঠারও চেষ্টা করলো না। গর্জন করে উঠল চেরনিয়াক, শুয়োরের খোয়ার এটা নাকি? আর এভাবে শুয়োরের মতো গড়াগড়ি দেবার অনুমতি কে দিয়েছে তোমাদের? চিৎপাত হয়ে গা এলিয়ে দেওয়া লোকেদের দিকে চাবুকটা আছড়ালো চেরনিয়াক। একজন কসাক উঠে বসে একটা ঢেকুর তুলে গদগদ করে বলল, আপনি আবার এসে চেঁচামেচি শুরু করলেন কেন? চেঁচামেচি করার লোক তো আমাদের এখানেই আছে। কি বললি? লাফিয়ে তার দিকে এগিয়ে এলো চেরনিয়াক। কার সঙ্গে কথা বলছিস রে বেজম্মা? আমি কর্নেল চেরনিয়াক, বুঝলি রে শুয়োর। ওঠ, উঠে পড় সবাই, নইলে ডান্ডা খাওয়াবো তোদের। ক্রুদ্ধ কর্নেল শান্তিদের থাকার বাড়িটায় ছুটোছুটি আরম্ভ করে দিল। 1 মিনিট সময় দিলাম, এর মধ্যে নোংরা ঝাঁট দিয়ে বিছানাপত্র গুছিয়ে নিয়ে ময়লা কাগজগুলো ধুয়ে সব পরিষ্কার করে কেতাদুরস্ত করে রাখা চাই। একদল লুটেরা ডাকাত বলে মনে হচ্ছে দেখে তোদের, কসাক নয়। রাগে আত্মহারা হয়ে কর্নেল তার পথের উপরে পড়ে থাকা একটা ময়লা জলের পাত্রে প্রচন্ড লাথি মারল টেনে। ক্যাপ্টেনটাও কিছু কম যায় না। গালাগালগুলোকে আরো জোরালো করে তুলবার জন্য সে তার 3 ফালি চাবুকটাকে চালিয়ে চালিয়ে লোকগুলোকে তাদের ঝোলানো বিছানা থেকে তুলে দিল। প্রধান আদামান কুচকাওয়াজ দেখছেন, যে কোনো মুহূর্তে তিনি এখানে এসে পড়তে পারেন। তৈরি হয়ে নাও সব, জলদি। ব্যাপারটা গুরুতর বুঝে কসাকরা সবাই লাফিয়ে উঠে দারুণ কাজে ব্যস্ত হয়ে পড়ল। সত্যিই তাদের ডান্ডা খেতে হতে পারে, এ ব্যাপারে চেরনিয়াকের খ্যাতির কথাটা তারা জানে। মুহূর্তের মধ্যে দারুণ কাজের সাড়া পড়ে গেল। ক্যাপ্টেন বলল, এই কয়েদিগুলোকে একবার দেখে নিলে ভালো হয়। কাজের যে ধরে বন্ধ করে রেখেছে কিছুই বলা যায় না। প্রধান আতামান যদি দেখতে আসেন তাহলে বিপদ হতে পারে। চাবিটা কার কাছে? চেরনিয়াক জিজ্ঞেস করলো শান্তিটাকে।
এক্ষুনি খুলে দাও দরজাটা। একজন সার্জেন্ট তাড়াতাড়ি এগিয়ে এসে তালাটা খুলে দিল। কমান্ড্যান্ট কোথায়? কতক্ষণ আমি তার জন্য অপেক্ষা করব? এক্ষুনি তাকে খুঁজে বের করে এখানে পাঠিয়ে দাও, হুকুম দিল চেরনিয়াক। দেউড়ির সামনে শান্তিদের সারবন্দি করে দাও। রাইফেলগুলো বেয়োনেট লাগানো নেই কেন? আমরা তো সবেমাত্র কাল এখানে এসেছি, তাড়াতাড়ি কৈফিয়ত দেবার চেষ্টা করে সার্জেন্টটি কমান্ড্যান্টের খোঁজে বেরিয়ে পড়ল। ভাড়ার ঘরের দরজাটায় লাথি মেরে খুলে ফেলল ক্যাপ্টেন। ভেতরের কয়েকজন কয়েদি মেঝে থেকে উঠে দাঁড়ালো, বাকি কজন স্থির হয়ে বসে রইল। দরজাটা আরো ভালো করে খুলে দাও, হুকুম দিল চেরনিয়াক। যথেষ্ট আলো নেই এখানে। তারপরে কয়েদিদের মুখগুলো ভালো করে দেখল সে। তক্তার ধারে বসে বুড়ো মানুষটির দিকে খেকিয়ে উঠল সে। এই, তোমাকে ধরে আনা হয়েছে কেন? আধা উঠে দাঁড়িয়ে আধা বসা অবস্থায় ঢিলে প্যান্ট আঁট করতে করতে চেরনিয়াকের কড়া হুকুমে ঘাবড়ে গিয়ে বুড়োটা থতমত খেয়ে বললে, আগে আমি নিজেই সেটা জানি না, স্রেফ এনে পুড়ে দিয়েছে। আস্তাবল থেকে একটা ঘোড়া হারিয়ে যায়, কিন্তু আমি তো তার কিছুই জানি না। কার ঘোড়া? তাকে বাধা দিয়ে জিজ্ঞেস করলো ক্যাপ্টেন। ফৌজের ঘোড়া। আমার বাড়িতে যে সেপাইগুলো আছে তারাই সেটাকে বিক্রি করে দিয়ে সেই পয়সায় মদ টদ খেয়েছে, আর এখন আমার উপর দোষ চাপাচ্ছে। চেরনিয়াক বুড়োটার সর্বাঙ্গে একবার দ্রুত চোখ বুলিয়ে অধৈর্য ভঙ্গিতে একবার কাঁধ ঝাঁকুনি দিয়ে চেঁচিয়ে উঠল, জিনিসপত্র যা আছে নিয়ে বেরিয়ে যাও এখান থেকে। তারপর সে সামোগন বুড়িটার দিকে ফিরল। বুড়োটা তার কানকে বিশ্বাস করতে পারছে না। ক্ষীণ দৃষ্টি চোখ দুটো তার পিটপিট করে সে ক্যাপ্টেনের দিকে ফিরে জিজ্ঞেস করলো, তার মানে আমি যেতে পারি? ক্যাপ্টেন মাথা নাড়ল, যার অর্থ যত তাড়াতাড়ি পারো ততই ভালো। তক্তাটার এক পাশে তার বান্ডিলটা ঝুলছিল, সেটাকে তাড়াতাড়ি তুলে নিয়েই বুড়োটা ছুটে বেরিয়ে গেল দরজা দিয়ে। তারপর তুমি গ্রেপ্তার হলে কেন? চেরনিয়াক প্রশ্ন করলো সামোগন বুড়িটাকে। এক মুখ খাবার চিবোচ্ছিল বুড়িটা, সেটাকে গিলে ফেলে সে গড়গড় করে একটা তৈরি উত্তর দিয়ে গেল, অন্যায় রকম ভাবে, অত্যন্ত অন্যায় রকম ভাবে আমাকে এখানে এনে পুড়েছে ওরা কর্তামশাই। ভেবে দেখুন একবার, গরিব বিধবার চোলাই করা মদ খেয়ে শেষে কিনা তাকেই এনে তালাবন্ধ করে রাখা। চেরনিয়াক জিজ্ঞেস করলো, এই চোলাই মদের কারবার করো তুমি নাকি? আহত ভঙ্গিতে বলল বুড়িটা, কারবার? মোটেই না। কমান্ড্যান্ট এসেই 4-4টে বোতল তুলে নিল, একটা পয়সাও ঠেকালো না। ব্যাপারটা কিরকম বলি শুনুন, অন্যের তৈরি মদ খাবে কিন্তু দাম দেবে না কখনো, এটাকে কি আপনি কারবার করা বলবেন? খুব হয়েছে, যা ভাগ এখান থেকে। আর দ্বিতীয়বার কথাটি শোনার জন্য দাঁড়ালো না বুড়িটা। ঝুড়িটা তুলে নিয়ে কৃতজ্ঞতার সেলাম ঠুকতে ঠুকতে দরজা পর্যন্ত গিয়ে সে বেরিয়ে গেল। ভগবান মঙ্গল করুন কর্তামশাইদের। বড় বড় চোখে মজাটা লক্ষ্য করে যাচ্ছিল দলিনিক। কয়েদিদের কেউ বুঝতেই পারছিল না ব্যাপারখানা কি। এটুকুই শুধু তাদের কাছে স্পষ্ট হয়ে উঠেছে যে এই আগন্তুকেরা নিশ্চয়ই কিছু কর্তা ব্যক্তি গোছের হবে, যারা ইচ্ছে করলেই কয়েদিদের ছেড়ে দিতে পারে। আর তুমি? চেরনিয়াক দলিনিককে প্রশ্ন করল। ক্যাপ্টেনটা খেঁকিয়ে উঠল, কর্নেল মশাই যখন কথা কইবেন তখন উঠে দাঁড়াবে জবাব দেবার জন্য। ধীরে ধীরে দলিনিক মেঝে থেকে উঠে দাঁড়ালো। চেরনিয়াক আবার জিজ্ঞেস করলো, তোমাকে গ্রেপ্তার করেছে কেন? দলিনিক কয়েক মুহূর্ত তাকিয়ে রইল কর্নেলের নিখুঁতভাবে পাকানো গোঁফের দিকে, তার পরিষ্কার করে কামানো মুখের দিকে, তারপর কর্নেলের নতুন টুপি আর তাতে আটকানো এনামেলের চুরুটার দিকে। একটা বেপরোয়া চিন্তার ঝিলিক খেলে গেল তার মাথায়। হয়তো এতে কার্যসিদ্ধি হবে। রাত্রি 8টার পর বাইরে বেরিয়েছিলাম বলে আমাকে গ্রেপ্তার করা হয়েছে। মাথায় প্রথমেই যা এলো সেইটাই বলে ফেলল সে। একটা সংশয় ভরা উদ্বেগ নিয়ে সে দাঁড়িয়ে রইল উত্তরের অপেক্ষায়। রাত্রিবেলা বাইরে কি করছিলে? ঠিক রাত্রি হয়নি তখনও, প্রায় 11টা মোটে হবে তখন। এটা বলার সময় তার আর বিশ্বাস ছিল না যে অন্ধকারে এই ঢিল ছোঁড়াটা ঠিক লেগে যাবে। সংক্ষিপ্ত হুকুমটা শোনার সময় তার হাঁটু দুটো কেঁপে গেল। চলে যাও। জ্যাকেটটা ভুলে ফেলে রেখেই দলিনিক তাড়াতাড়ি বেরিয়ে গেল। ক্যাপ্টেন ততক্ষণে আরেকজন কয়েদিকে জেরা করতে লেগেছে। কোরচাগিনকে জিজ্ঞেস করা হলো সব শেষে। ঘটনাটা দেখতে দেখতে সম্পূর্ণ নির্বাক হয়ে গিয়ে সে মেঝের উপর বসেছিল। প্রথমটায় সে বিশ্বাসই করতে পারেনি যে দলিনিককে ছেড়ে দেওয়া হলো। এভাবে এরা সবাইকে ছেড়ে দিচ্ছে কেন? কিন্তু দলিনিক, ও যে বলল সাঁজবাতি আইন না মানার জন্য ওকে গ্রেপ্তার করা হয়েছে। ভাবতে ভাবতে ব্যাপারটা এবার বুঝে ফেলল সে।
কর্নেল ততক্ষণে হাড় জিরজিরে জেলস স্যারকে জেরা শুরু করেছে যথারীতি। তোমাকে ধরে আনা হয়েছে কেন? ঘাবড়ে গিয়ে ফ্যাকাশে হয়ে উঠেছে নাপিতটার মুখ। বেমক্কা হয়ে বলে ফেলল সে, ওরা তো বলে আমি নাকি আন্দোলন করছিলাম। আন্দোলনটা যে কি করলাম তা তো গুনাক করেও বুঝতে পারছি না। কান খাড়া হয়ে উঠল চেরনিয়াকের। কি বললে? আন্দোলন? কিসের আন্দোলন করছিলে তুমি? বিমূঢ়ের মতো হাত ছাড়িয়ে নিল জেলস স্যার। আমি নিজেই তা জানি না, শুধু বলেছিলাম প্রধান আতামানের কাছে একটা দরখাস্ত পেশ করার জন্য ওরা তাতে ইহুদিদের সই জোগাড় করেছিল। কিসের দরখাস্ত? চেরনিয়াক আর ক্যাপ্টেন দুজনেই তার দিকে রীতিমতো ভয় জাগানো ভঙ্গিতে এগিয়ে এলো। ইহুদি ঠ্যাঙানো বন্ধ করার জন্য দরখাস্ত। জানেন, সাংঘাতিক রকমের ঠ্যাঙানি হয়ে গেছে আমাদের উপর। লোকজন সকলেরই দারুণ আতঙ্ক। হয়েছে, থাক, তাকে বাধা দিল চেরনিয়াক। আমরা তোমাদের কাছে এমন একখানা দরখাস্ত পেশ করব যা জীবনে ভুলবে না, নোংরা ইহুদি কোথাকার। ক্যাপ্টেনের দিকে ফিরে সে দ্রুত উচ্চারণে বলে গেল, এটাকে আর কোথাও রাখার উপযুক্ত ব্যবস্থা করো। সদর দপ্তরে পাঠিয়ে দাও, সেখানে আমি নিজে এর সঙ্গে কথা বলবো। এই দরখাস্তের ব্যাপারটার পেছনে কে আছে দেখতে হবে সেটা। প্রতিবাদ করার চেষ্টা করলো জেলস স্যার। ক্যাপ্টেনটা তার পিঠে এক ঘা কষালো ঘোড়ার চাবুকটা দিয়ে। থাম বেটা বেজম্মা! যন্ত্রণায় কুঁচকে গেল জেলস স্যারের মুখ। হোঁচট খেয়ে পড়ল সে এক কোণে। ঠোঁট দুটো কেঁপে উঠল তার। গলার কাছে ঠেলে ওঠা কান্না সে কোনো ক্রমে চাপল। এই ব্যাপারটা চলতে থাকার সময় পাভেল উঠে দাঁড়িয়েছে। ভাড়ার ঘরে এখন জেলস স্যার ছাড়া সেই একমাত্র কয়েদি। ছেলেটার সামনে দাঁড়িয়ে তাকে আগাগোড়া খুঁটিয়ে দেখল চেরনিয়াক তার কালো চোখের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে। তুই কেন এখানে? দ্রুত জবাব পেল কর্নেল তার প্রশ্নের। জুতোর শুকতলার জন্য, একটা জিনের চামড়া কেটে নিয়েছিলাম বলে। কার ঘোড়ার জিন? জিজ্ঞেস করলো কর্নেল। আমাদের বাড়িতে দুজন কসাক জায়গা নিয়েছে, আমি তাদের একজনের ঘোড়ার পুরনো একটা জিনের চামড়া কেটে নিয়েছিলাম জুতোর শুকতলার জন্য। কসাকরা তাই এখানে এনে পুড়েছে আমাকে। ছাড়া পাবার একটা উদ্দাম আশায় সে যোগ করে দিল, আমি জানতাম না যে এটা করার নিয়ম নেই। অত্যন্ত বিরক্তির সঙ্গে কর্নেল তাকালো পাভেলের দিকে। এই কমান্ড্যান্টটা কি আর কয়েদ করার লোক পায়নি? পাক্কা আহাম্মক একটা। কাদের ধরে এনেছে দেখো একবার। দরজার দিকে ফিরে যেতে যেতে সে চেঁচিয়ে উঠল, এই যা, বাড়ি যা, তোর বাপকে বলগে তোকে ধরে যেন দুঘা লাগায় বেশ করে। শিগগির বেরো। ছো মেরে দলিনিকের জ্যাকেটটা তুলে নিয়ে পাভেল প্রাণপণে ছুট মারল দরজা দিয়ে। তখনও সে তার কানকে বিশ্বাস করতে পারছে না। বুকে হাতুড়ি পিটছে, যেন এক্ষুনি ফেটে যাবে। কর্নেলটা যখন আঙিনায় বেরিয়ে আসছে তখন তার পেছন দিয়ে পাভেল শান্তিদের ঘরটা পেরিয়ে বাইরের খোলা হাওয়ায় বেরিয়ে এলো। দরমার বেড়াটার বাইরে বেরিয়ে রাস্তায় এসে পড়েছে সে মুহূর্তের মধ্যে। হতভাগ্য জেলস স্যার একা পড়ে রইল ভাড়ার ঘরটায়। বিপন্ন চোখে সে একবার চারিদিকে তাকালো। স্বাভাবিক প্রবৃত্তির বশে দরজাটার দিকে একবার এগিয়ে এলো কয়েক পা। কিন্তু ঠিক তখনই একজন শান্তি এসে দরজাটা বন্ধ করে খিল আটকে দিয়ে দরজাটার পাশে টুলটায় বসল। বাইরে বারান্দাটায় বেরিয়ে এসে চেরনিয়াক নিজের উপর বেশ খুশি হয়ে ক্যাপ্টেনকে বলল, কয়েদিদের একবার দেখে নিয়ে ভালোই করেছি আমরা। কি সব আজে বাজে লোককে এনে পুড়েছিল ভাবো একবার। এই কমান্ড্যান্টটিকে 2-1 সপ্তাহ কয়েদ করে রাখতে হবে দেখছি। আচ্ছা, তাহলে এবার যাওয়া যাক। আঙিনায় সার্জেন্টটা সমস্ত শান্তিদের এনে সার বেঁধে দাঁড় করিয়েছে। কর্নেলকে দেখেই সে ছুটে এসে জানালো, সব ঠিকঠাক করে ফেলা হয়েছে কর্নেল। রেকাপটার উপর পা রেখে জিনের উপর হালকাভাবে লাফিয়ে উঠল চেরনিয়াক। ক্যাপ্টেন তার গোয়ার ঘোড়াটাকে নিয়ে একটু মুশকিলে পড়েছে। রাশ টেনে চেরনিয়াক সার্জেন্টকে বলল, কমান্ড্যান্টকে বলো যত বাজে লোকেদের এনে সে এখানে পুড়েছিল আমি তাদের সবাইকে ছেড়ে দিয়েছি। আর বলবে এখানকার কাজকর্ম সে যেভাবে চালিয়ে এসেছে তার জন্য আমি তাকে 2 সপ্তাহ কয়েদখানায় রাখবো। আর ওই যে লোকটা এখন আছে এখানে, ওকে এখনই সদর দপ্তরে পাঠিয়ে দাও। শান্তিটাকে তৈরি থাকতে বলো। যে আগে কর্নেল। সার্জেন্ট সেলাম ঠুকলো। জুতোর নাল দিয়ে ঘোড়ার তলপেট ঠুকে কর্নেল আর ক্যাপ্টেন রওনা হয়ে গেল গির্জার মাঠের দিকে। সেখানে ততক্ষণে কুচকাওয়াজ শেষ হয়ে আসছে। পরপর 7টা বেড়া টপকে পার হবার পর পাভেল নিতান্ত ক্লান্ত হয়ে থেমে পড়ল। আর চলতে পারছে না সে। দম আটকানো ওই ভাড়ার ঘরের খাঁচায় এই কদিন না খেয়ে বন্দী হয়ে থাকার ফলে তার শক্তি নিঃশেষ হয়ে এসেছে। কোথায় যাবে সে? বাড়ি যাবার কোনো প্রশ্নই ওঠে না।
বুঝাকদের বাড়ি গেলে যদি সেখানে কেউ তাকে দেখে ফেলে, তাহলে তাদের গোটা পরিবারটার উপরেই সর্বনাশ নেমে আসবে। কি করবে না জেনেই পাভেল আরেকবার অন্ধভাবে ছুট লাগালো শহরের বাইরের দিকে, তরিতরকারির জমিগুলো আর বাগান খামার পেছনে ফেলে। একটা বেড়ার গায়ে জোরে ধাক্কা খেয়ে চমকে উঠে হুঁশ ফিরে পেয়ে সে অবাক হয়ে চারিদিকে তাকালো। লম্বা বেড়াটার উপরে প্রধান বন পরিদর্শকের বাগান বাড়ি। অবশেষে তার ক্লান্ত পা দুটো এইখানে এনে ফেলেছে তাকে। এদিকে আসার বিন্দুমাত্র ইচ্ছা যে তার ছিল না, একথা পাভেল হলপ করে বলতে পারে। তাহলে এখানে কি করে এলো সে? প্রশ্নটার উত্তর দিতে পারবে না পাভেল। তবু বিশ্রাম তাকে নিতেই হবে কিছুক্ষণের জন্য। অবস্থাটা ভালো করে বুঝে নিয়ে তাকে ঠিক করতে হবে এরপরে কি করবে না করবে। মনে পড়লো তার বাগানটার শেষের দিকে বসবার ঘর আছে, সেখানে কেউ তাকে দেখতে পাবে না। বেড়াটার গা বেয়ে উঠে টপকে এবারে নিচে এসে সে লাফিয়ে পড়লো বাগানের মধ্যে। গাছের ফাঁকে আবছা দেখা যাচ্ছে বাড়িটা, সেদিকে এক নজর তাকিয়ে সে এগোলো বাগানের বসবার ঘরটার দিকে। হতাশ হয়ে পাভেল লক্ষ্য করলো ঘরটার চারিদিক খোলা। গ্রীষ্মের সময় যে বুনো আঙুর লতার ঝাড় ঘরটাকে চারিদিকে ঘিরে দেওয়াল তুলেছিল, সেটা শুকিয়ে ঝরে গেছে। এখন ঘরটার সব দিকেই খোলা। ফিরে যাবে বলে ঘুরে দাঁড়ালো পাভেল, কিন্তু এখন আর তার উপায় নেই। পেছনে প্রচন্ড ঘেউ ঘেউ আওয়াজ শুরু হয়ে গেছে। পাক খেয়ে ঘুরে দাঁড়িয়েই পাভেল দেখতে পেল বাড়িটার দিক থেকে শুকনো পাতা ছড়ানো রাস্তাটা বেয়ে একটা বিরাট কুকুর সোজা তার দিকে এগিয়ে আসছে। কুকুরটার হিংস্র চিৎকারে বাগানের নিস্তব্ধতা ভেঙে ভেঙে যাচ্ছে। আত্মরক্ষার জন্য প্রস্তুত হলো পাভেল। প্রথম আক্রমণটা সে ঠেকালো জোরে একটা লাথি মেরে, কিন্তু কুকুরটা আরেকবার ঝাঁপিয়ে পড়বার জন্য তৈরি হচ্ছে। এমন সময় একটা পরিচিত গলার ডাক ভেসে এলো, এদিকে আয় ট্রেসার, এদিকে আয়। এই ডাকটা না এলে পাভেলের সঙ্গে কুকুরটার এই সংঘর্ষের ফলাফল কি দাঁড়াতো বলা যায় না। তনিয়া ছুটে আসছিল রাস্তাটা বেয়ে। গলাবন্ধনী ধরে ট্রেসারকে পেছনে টেনে ধরে তনিয়া বেড়ার ধারে দাঁড়ানো তরুণটির দিকে তাকালো। এখানে কি কাজ তোমার? কুকুরটা আরেকটু হলেই ভীষণভাবে কামড়ে দিত তোমায়। ভাগ্য ভালো যে আমি। হঠাৎ থেমে গিয়ে তনিয়ার চোখ দুটো বিস্ময়ে বিস্ফারিত হয়ে উঠল। তাদের বাগানে ঢুকে পড়েছে এই যে ছেলেটা, এর চেহারার সঙ্গে কোরচাগিনের চেহারার কি অদ্ভুত মিল। বেড়ার পাশে মূর্তিটা নড়ে উঠল। তনিয়া, কোমল গলায় বলল তরুণটি, চিনতে পারছো না? চেঁচিয়ে উঠে তনিয়া হঠাৎ উত্তেজনায় ছুটে এলো তার কাছে। পাভেল, তুমি? ট্রেসার এই চিৎকারটাকে আক্রমণের ইঙ্গিত মনে করে এক লাফে এগিয়ে এলো। থাম ট্রেসার, থাম! তনিয়া তার বকলেসে দু একটা টান দিতেই ট্রেসার তার পায়ের ফাঁকে লেজ গুঁজে মাথা নিচু করে চলে গেল বাড়ির দিকে। ভাবখানা যেন সে বড়ই মর্মাহত হয়েছে। পাভেলের দুই হাত চেপে ধরে তনিয়া বলল, ছাড়া পেয়ে গেছো তুমি তাহলে? তুমি সব জানো নাকি? সব জানি আমি, এক নিঃশ্বাসে বলে গেল তনিয়া। লিজা বলেছে আমাকে। এখানে এলে কি করে? ওরা ছেড়ে দিল নাকি তোমাকে? হ্যাঁ, কিন্তু সেটা ভুল করে, ক্লান্ত স্বরে উত্তর দিল পাভেল। আমি পালিয়ে এসেছি। এতক্ষণে বোধহয় ওরা আমাকে আবার খুঁজতে লেগেছে। কি করে যে এখানে এলাম তা সত্যিই জানি না। তোমাদের বাগানের এই বসার ঘরটায় একটু বিশ্রাম করব ভেবেছিলাম। ভয়ানক ক্লান্ত হয়ে পড়েছি। ক্ষমা চাওয়ার ভঙ্গিতে সে বলল। দু এক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল তনিয়া। উদ্বেগ আর আনন্দে ভরা একটা নিবিড় মমতা আর স্নেহের আবেগে ছেয়ে গেল তার মন। পাভেল, আমার পাভেল! হাত দুটো নিজের হাতের মধ্যে জোরে চেপে ধরে তনিয়া মৃদু স্বরে বলল, আমি ভালোবাসি তোমায়। শুনছো, গোয়ার ছেলে, সেবারে অমন করে চলে গেলে কেন? আচ্ছা, এবারে তুমি থাকছো তাহলে আমাদের কাছে, আমার কাছে। কিছুতেই আর আমি যেতে দিচ্ছি না তোমায়। আমাদের বাড়ি নিশ্চিন্তে থাকবে, তোমার যতদিন খুশি, কোনো গোলমাল নেই এখানে। মাথা নাড়ল পাভেল। এখানে আমাকে যদি ওরা খুঁজে পায় তাহলে? না, তোমার বাড়িতে থাকা চলবে না আমার। তনিয়ার হাত মুচড়ে ধরল পাভেলের আঙুলগুলো। তার চোখের পাতাগুলো কেঁপে কেঁপে উঠল, চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। যদি রাজি না হও, তাহলে আমি আর কখনো তোমার সঙ্গে কথা বলবো না। আরটেম নেই এখানে, তাকে পাহারাওয়ালা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে রেল স্টেশনে। সমস্ত রেলের লোকজন যুদ্ধের কাজে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় যাবে তুমি? তনিয়ার এই উদ্বেগ যে কেন, তা পাভেল জানে। এই যে মেয়েটিকে সে এত ভালোবাসে, তারই বিপদ ডেকে আনার ভয়ই সে ইতস্তত করছে। কিন্তু খিদে, ক্লান্তিতে
এই কদিনের নিদারুণ অভিজ্ঞতার ফলে শেষ পর্যন্ত সে রাজি হয়ে গেল। তনিয়ার ঘরের সোফাটায় যখন সে বসে আছে, তখন রান্নাঘরে মা আর মেয়ের মধ্যে কথাবার্তা চলছিল। শোনো মা, কোর্চাগিন বসে আছে আমার ঘরে। ও আমার কাছে পড়তে আসতো, তোমার মনে আছে তো? আমি তোমার কাছে কিছু লুকোতে চাই না। একজন বলশেভিক জাহাজিকে পালিয়ে যেতে সাহায্য করার জন্য ও গ্রেপ্তার হয়েছিল। ও আজ জেল থেকে পালিয়ে এসেছে, কিন্তু কোথাও যাবার জায়গা নেই ওর। গলাটা কেঁপে গেল তনিয়ার। মা, লক্ষ্মীটি, কয়েকদিনের জন্য ওকে এখানে থাকার অনুমতি দাও। তীক্ষ্ণ অনুসন্ধানী চোখে মা তার মেয়ের অনুনয় ভরা চোখের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, বেশ, আমার আপত্তি নেই, কিন্তু ওকে থাকতে দিবি কোন ঘরে? হঠাৎ রাঙা হয়ে উঠল তনিয়ার মুখ। বিমূঢ় হয়ে বলে ফেলল সে, আমার ঘরে সোফাটার ওপরে ও ঘুমোতে পারবে। আপাতত বাবাকে কিছু বলার দরকার নেই। মা সোজাসুজি মেয়ের চোখের দিকে তাকালেন। তারপর জিজ্ঞেস করলেন, এরই জন্য বুঝি এই কদিন তোর এত ভাবনা গেছে? হ্যাঁ, কিন্তু ও তো এখনো নেহাত ছেলে মানুষ। তা জানি। বিব্রতভাবে ব্লাউজের হাতাটা আঙুল দিয়ে দলা পাকাতে পাকাতে তনিয়া বলল, কিন্তু ও না পালিয়ে এলে ওকে ওরা গুলি করে মারত। কোর্চাগিন তার বাড়িতে এসে পড়ায় কাতেরিনা মিখাইলোভনা স্পষ্টই সন্ত্রস্ত হয়ে উঠেছেন। গ্রেপ্তার হয়েছিল এই ছেলেটা, যাকে তিনি ভালোভাবে চেনেন না পর্যন্ত। ওর প্রতি তার মেয়ের এই টান দেখে তিনি মনে মনে বেশ একটু অস্বস্তি বোধ করছিলেন, কিন্তু তনিয়া মার সম্মতি আছে বলে ধরে নিয়ে ইতিমধ্যে তার অতিথির বিশ্রামের ব্যাপারটা ভাবতে লেগেছে। আগে ওর একটু চান করা দরকার মা, আমি এক্ষুনি সেটার ব্যবস্থা করছি। ভয়ানক নোংরা হয়ে আছে ও, চিমনি ঝাড়ুদারদের মতো। নিশ্চয়ই বহুদিন ওর চান টান হয়নি। ব্যস্ত হয়ে তনিয়া চলে এলো পাভেলের স্নানের জন্য জল গরমের আর কিছু ধোয়া জামা কাপড়ের ব্যবস্থা করতে। সব করার পর সে ছুটে এসে ঘরে ঢুকে পাভেলের হাত ধরে অনাবশ্যক বাক্যব্যয় না করে তাকে স্নান ঘরে ঠেলে ঢুকিয়ে দিল। পোশাকগুলো আগাগোড়া বদলাতে হবে তোমার। এই এক প্রস্ত পোশাক তোমার পরার জন্য। ছাড়া জামা কাপড়গুলো ধোয়াতে হবে। ইতিমধ্যে ওইগুলো পরবে। একটা চেয়ারের উপর সুন্দর ভাঁজ করে রাখা নীল রঙের আর গলার কাছে সাদা ডোরা কাটা একটা জাহাজি কুর্তা আর পায়ের দিকে চওড়া একটা পাতলুন আঙুল দিয়ে দেখালো সে। অবাক চোখে তাকালো পাভেল। তনিয়া হেসে তাকে বুঝিয়ে দিল, আমি একবার একটা শখের পোশাকের নাচের আসরে পরেছিলাম, ওটা তোমার গায়ে ঠিক হবে। আচ্ছা, তাড়াতাড়ি করো এবার। তোমার চান হতে হতে আমি ওদিকে কিছু খাবারের ব্যবস্থা করছি। বেরিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিল সে। কাপড় চোপড় খুলে টবের জলে নেমে পড়া ছাড়া পাভেলের আর গত্যন্তর রইল না। ঘণ্টাখানেক পরে মা, মেয়ে আর পাভেল তিনজনে রান্নাঘরে খেতে বসল। ভয়ানক খিদে পেয়েছিল পাভেলের। 3 প্লেট খেয়ে ফেলার পর সে নিজের খাওয়া সম্বন্ধে সচেতন হয়ে উঠল। প্রথমটায় সে কাতেরিনা মিখাইলোভনার সামনে কিছুটা লজ্জা পাচ্ছিল, কিন্তু তিনিই বন্ধুর মতো ব্যবহার করছেন দেখে অল্পক্ষণের মধ্যেই তার সে ভাবটা কেটে গেল। খাওয়ার পর তনিয়ার ঘরে এসে বসল। কাতেরিনা মিখাইলোভনার অনুরোধে পাভেল যা যা ঘটেছিল সব বলল। শেষে তিনি জিজ্ঞেস করলেন, তারপর এখন তুমি কি করবে বলে ভেবেছ? প্রশ্নটা শুনে পাভেল 2-1 মুহূর্ত ভেবে নিয়ে বলল, আগে একবার আর্টেমের সঙ্গে দেখা করতে চাই, তারপর এখান থেকে চলে যেতে হবে আমাকে। কিন্তু যাবে কোথায়? ভাবছি উমান কিংবা কিয়েভে চলে যেতে পারবো বোধহয়। নিজেই সেটা এখনো ঠিক জানি না, কিন্তু এখান থেকে যত শিগগির পারি চলে যেতেই হবে। এত অল্প সময়ের মধ্যেই যে তার পরিবেশটা সম্পূর্ণ বদলে গেছে, সেটা যেন পাভেলের বিশ্বাস হচ্ছে না। মাত্র আজ সকালেই সে ছিল নোংরা একটা গারদের মধ্যে, আর এখন কিনা সে বসে আছে তনিয়ার পাশে ফর্সা জামা কাপড় পরে। আর সবচেয়ে বড় কথা, সে এখন মুক্ত। জীবনটা কি অদ্ভুত রকম পরিবর্তনশীল, মনে মনে ভাবল পাভেল। কোনো কোনো মুহূর্তে আকাশটা রাত্রির মতো কালো মনে হয়, আবার তারপরেই সূর্যের দীপ্তি ফোটে। ফের ধরা পড়বার বিপদ সম্বন্ধে সে যদি সচেতন না থাকতো, তাহলে এই মুহূর্তে পাভেলকে বলা যেতে পারত সবচেয়ে সুখী ছেলে। কিন্তু সে জানে এই বিরাট নিস্তব্ধ বাড়িটায় বসে থাকতে থাকতেই সে ফের গ্রেপ্তার হতে পারে। তাকে চলে যেতেই হবে এখান থেকে। এখানে থাকার চেয়ে অন্য যে কোনো জায়গায় তার চলে যাওয়া উচিত। তা সত্ত্বেও তার চলে যাবার কথাটা ভাবতে মোটেই ভালো লাগছে না। বীর গ্যারিবল্ডির জীবন পড়তে পড়তে কি উন্মাদনায় ছেয়ে গেছে তার মন।
গ্যারিবল্ডির উপর ভারী হিংসা হয় পাভেলের, কিন্তু ভেবে দেখতে গেলে গ্যারিবল্ডির জীবন কেটেছে নানান কষ্টের মধ্যে দিয়ে। সব সময় তার পেছন পেছন তাড়া করে ফিরেছে, আর তাকে ছুটে বেড়াতে হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায়। আর পাভেলের তো মোটে 7 দিন কেটেছে কষ্ট আর নির্যাতনের মধ্যে। তাতেই তার কাছে এই 7 দিন যেন পুরো একটি বছর বলে মনে হয়েছে। না, স্পষ্টই দেখা যাচ্ছে পাভেল ঠিক বীরের গড়নটা পায়নি। তোনিয়া তার দিকে ঝুঁকে পড়ে জিজ্ঞেস করল, কি ভাবছো? তার 2 চোখের নীলিমা যেন অন্তহীন। তোনিয়া, ক্রিস্টিনার কথা বলবো, শুনবে? হ্যাঁ, নিশ্চয়ই, আগ্রহের সঙ্গে বলল তোনিয়া। পাভেল তার কারাসঙ্গিনীর সেই দুঃখের কাহিনী বলে গেল, আর সেই তার সঙ্গে শেষ দেখা। শেষের কথাগুলো অতি কষ্টে উচ্চারণ করল পাভেল। তারপর নিস্তব্ধ ঘরে ঘড়ির টিকটিক আওয়াজটা জোরালো হয়ে উঠল। মাথাটা নিচু হয়ে গেল তোনিয়ার। গলায় ঠেলে ওঠা কান্নাটাকে আটকাবার জন্য সে জোরে ঠোঁট কামড়ে ধরল। তার দিকে তাকিয়ে পাভেল মনস্থির করে বলল, আজ রাত্রেই আমাকে যেতে হবে। না, আজ রাত্রে আমি তোমাকে কোথাও যেতে দিচ্ছি না। পাভেলের এলোমেলো চুলগুলোর ফাঁকে সে সস্নেহে তার পেলব উষ্ণ আঙুল বুলিয়ে দিল। তোনিয়া, তোমাকে একটা কাজ করতে হবে। একজন কাউকে স্টেশনে গিয়ে খোঁজ নিতে হবে আর্তেমের কি হয়েছে, আর সেরিওজাকে গিয়ে একটা চিঠি দিয়ে আসতে হবে। একটা কাকের বাসায় আমার একটা রিভলভার লুকানো আছে, সেটা আনবার জন্য আমার যেতে ভরসা হচ্ছে না। সেরিওজা নিয়ে আসতে পারবে ওটা। তুমি পারবে আমার জন্য এই কাজটা করতে? উঠে দাঁড়ালো তোনিয়া। আমি এক্ষুনি লিজা সুখারকোর কাছে যাচ্ছি। ও আর আমি দুজনে একসঙ্গে স্টেশনে যাব। চিঠিটা লিখে দাও, সেরিওজাকে দিয়ে দেবো আমি। কোথায় থাকে সে? সে যদি তোমার সঙ্গে দেখা করতে চায়, তাহলে কি তাকে বলবো যে তুমি এখানে আছো? একটু ভেবে পাভেল বলল, আজ সন্ধে তোমাদের বাগানে তাকে সেটা নিয়ে আসতে বলো। অনেকক্ষণ বাদে তোনিয়া ফিরল। পাভেল তখন গভীর ঘুমে আচ্ছন্ন। তার হাতের ছোঁয়ায় জেগে উঠল পাভেল। চোখ মেলে দেখে তোনিয়া দাঁড়িয়ে আছে সামনে, খুশির হাসি তার মুখে। কিছুক্ষণের মধ্যেই আর্তেম আসছে এখানে, সবেমাত্র ফিরেছে সে। লিজার বাবা তার জামিন হয়েছেন, 1 ঘন্টার জন্য তাকে ওরা আসতে দিতে রাজি হয়েছে। ইঞ্জিনটা দাঁড়িয়েই আছে স্টেশনে। তুমি যে এখানে রয়েছো সেটা আমি আর্তেমকে বলে উঠতে পারিনি, শুধু বলেছি আমার তাকে খুব জরুরি কিছু কথা বলার আছে। এই যে এসে গেছে সে। ছুটে গেল তোনিয়া দরজাটা খুলে দেবার জন্য। বিস্ময় নির্বাক হয়ে আর্তেম দাঁড়িয়ে রইল দরজাটার কাছে, যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সে। আর্তেম ঢোকার পর তোনিয়া দরজাটা বন্ধ করে দিল, যাতে পড়বার ঘরটায় তার টাইফয়েডে অসুস্থ বাবা এদের কথাবার্তা শুনতে না পান। আর এক মুহূর্তের মধ্যেই আর্তেম ছুটে এসে এমন দারুণ জোরে চেপে জড়িয়ে ধরল পাভেলকে যে তার হাড় মটকে উঠল। চেঁচিয়ে উঠল আর আর্তেম, পাভেল, ভাইটি আমার। তারপর সব কথাবার্তার শেষে ঠিক হলো পাভেল পরের দিন চলে যাবে এখান থেকে। কাজাতিনগামী একটা ট্রেনের ইঞ্জিন চালক ব্রুঝাক, তার সঙ্গে পাভেলের যাবার ব্যবস্থা আর্টেম করে দেবে। আর্টেম সাধারণত গম্ভীর আর স্বল্পভাষী, কিন্তু এখন সে তার ভাইকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা। পাভেলের কি হলো না হলো জানতে না পেরে তার এই কটা উদ্বিগ্ন দিন কেটেছে গভীর দুশ্চিন্তায়। তাহলে তাই ঠিক হলো, কাল ভোর 5টায় তুই মালগুদামে আসবি। ওরা যখন ইঞ্জিনে কয়লা টয়লা নিতে থাকবে, তুই তখন সে দিয়ে যাবি। আমার ইচ্ছে করছে আরো কিছুক্ষণ বসে তোর সঙ্গে গল্প করি, কিন্তু ফিরে যেতে হবে আমাকে। কাল তোর রওনা হবার সময় দেখা করব। ওরা রেলের লোকজনদের নিয়ে একটা ফৌজি পল্টন গড়ে তুলবার জোগাড়ে আছে। জার্মানরা এখানে থাকার সময় যেমন ছিল, ঠিক তেমনি এখনো আমরা রাইফেলধারী শান্তিদের পাহারায় চলাফেরা করি। ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল আর্তেম। দ্রুত সন্ধ্যা ঘনিয়ে আসছে। সার্জি এক্ষুনি এসে পড়বে রিভলভারটা নিয়ে। সার্জির অপেক্ষায় পাভেল উত্তেজনায় অন্ধকার ঘরটায় পায়চারি করতে লাগলো। তোনিয়া তার বাবার ঘরে, সেখানে তার মাও আছেন। বাগানে বেড়াটার ধারে অন্ধকারে সার্জির সঙ্গে দেখা হলো তার। নিবিড় আবেগে পরস্পরের করমর্দন করলো দুই বন্ধু। সার্জি সঙ্গে করে নিয়ে এসেছে ভালিয়াকে। কিছুক্ষণ নিচু গলায় কথাবার্তা চালালো তারা। সার্জি বলল, আমি রিভলভারটা আনতে পারিনি। তোদের উঠোনের পেছনটায় গিজগিজ করছে পেত্রিউলার লোক।
চারিদিকে গাড়িগুলোকে জড়ো করে রেখেছে ওরা, আগুন জ্বালিয়ে হই হল্লা করছে। তাই গাছে চড়ে আর রিভলভারটা আনতে পারিনি। ভারী বেইজ্জত হলাম তোর কাছে। খুব দমে গেছে সার্জি, তাকে সান্ত্বনা দিল পাভেল। যাকগে, এই হয়তো ভালো হলো। রিভলভারটা শুদ্ধ যদি পথে ধরা পড়ি তাহলে বরং আরো খারাপ হতে পারে। কিন্তু ওটা জোগাড় করে তোর কাছে রাখিস নিশ্চয়ই। পাভেলের কাছে সরে এলো বালিয়া। কখন যাচ্ছ? কাল ভোরে। কি করে সরে পড়লে ওখান থেকে বলো শুনি। তাড়াতাড়ি ফিসফিসিয়ে পাভেল ঘটনাটা বলে গেল। তারপর সে তার সাথীদের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলো। সার্জি সাধারণত বেশ হাসি খুশি, কিন্তু আজ তার গাম্ভীর্য থেকে তার আবেগের গভীরতা ধরা পড়ে যাচ্ছে। রুদ্ধ কণ্ঠে ভালিয়া বলল, আমাদের শুভেচ্ছা রইল পাভেল, ভুলে যেও না আমাদের। তারপরে তারা চলে গেল। মুহূর্তের মধ্যে অন্ধকারে হারিয়ে গেল তারা। বাড়ির ভেতরে সবকিছু নিস্তব্ধ, শুধু নির্দিষ্ট সময়ের ব্যবধানে ঘড়ির টিকটিক শব্দটা শোনা যাচ্ছে। এই বাড়ির দুজন বাসিন্দার চোখে সে রাত্রের মতো আর ঘুম নেই। 6 ঘন্টা পরেই তারা পরস্পরের কাছ থেকে বিদায় নেবে, বোধহয় আর তাদের মধ্যে দেখাই হবে না। সুতরাং কি করে ঘুমোবে তারা? মনের মধ্যে তাদের অজস্র কথা আর অসংখ্য চিন্তা পাক খেয়ে উঠছে। এই অল্প সময়টুকুর মধ্যে কি আর সেই সব ভাবনা চিন্তাকে ভাষায় প্রকাশ করা সম্ভব? আশ্চর্য মধুর আর পবিত্র সেই যৌবনের প্রারম্ভে প্রেমের তীব্রতা যখন অজ্ঞাত, তখন সেটা শুধু অস্পষ্টভাবে অনুভব করা যায় ধমনীর দ্রুতগতি স্পন্দনের মধ্যে দিয়ে। প্রিয়তমার বুকের হঠাৎ স্পর্শ পেয়ে তখন হাতটা যেন ভয়ে কেঁপে ওঠে, আর শেষ ধাপ পর্যন্ত এগিয়ে যাওয়ার পথে প্রহরীর মতো বাধা দেয় প্রথম যৌবনের পবিত্র বন্ধুত্ব। প্রিয়তমার বাহুবন্ধনের আর অগ্নিময় চুম্বনের স্পর্শের চেয়ে মধুর আর কি আছে? তাদের এতদিনের বন্ধুত্বের মধ্যে এই হচ্ছে তাদের দ্বিতীয় চুম্বন। পাভেলের মার খাবার অভিজ্ঞতা বহুবার হয়েছে, কিন্তু আদর সে মায়ের কাছ থেকে ছাড়া আর কারুর কাছ থেকে পায়নি। তাই আজ তার হৃদয়ের গভীরতম অন্তঃস্থল পর্যন্ত নিবিড় আবেগে আলোড়িত হয়ে উঠেছে। এ পর্যন্ত জীবনের নির্মম দিকটি সে দেখে এসেছে। সে জানত না যে জীবন এত আশ্চর্য সুন্দর হতে পারে। এতদিনে তনিয়ার কাছ থেকেই সে বুঝল আনন্দ কাকে বলে। তনিয়ার চুলের সুগন্ধ ভরা বাতাস নিঃশ্বাস নিতে নিতে তার মনে হলো যেন সে অন্ধকারে তার চোখ দুটি দেখতে পাচ্ছে। তনিয়া, তোমাকে যে কত ভালোবাসি কি করে বোঝাবো, বোঝানোর মতো ভাষা আমার জানা নেই। পাভেলের মাথার মধ্যে যেন কি রকম করে উঠছে। তনিয়ার কোমল পেলব দেহটা কি আশ্চর্য রকম সংবেদনশীল, কিন্তু প্রথম যৌবনের বন্ধুত্ব বড় পবিত্র। তনিয়া, এই সমস্ত গোলমাল যখন কেটে যাবে, আমি নিশ্চয়ই মিস্ত্রি হিসেবে কাজ পেয়ে যাব একটা। তুমি যদি সত্যিই আমাকে চাও, যদি সত্যি সত্যিই তুমি আমাকে ভালোবাসো, আমাকে নিয়ে এটা যদি তোমার একটা খেলা না হয়, আমি তোমার খুব ভালো স্বামী হয়ে থাকব। কখনো মারধর করব না তোমায়, তোমার মনে একটুও আঘাত দেব না, প্রতিজ্ঞা করছি। পরস্পরের বাহুবন্ধনের মধ্যে তারা ঘুমিয়ে পড়তে পারে এই ভয়ে আলাদা হয়ে গেল তারা, পাছে তনিয়ার মা তাদের দেখে ফেলে কিছু খারাপ ভেবে বসেন। পরস্পরকে কখনো ভুলবে না এই প্রতিজ্ঞা করার পর যখন তারা ঘুমিয়ে পড়ল, তখন রাত্রি শেষ হয়ে আসছে। ইয়েকাতেরিনা মিখাইলোভনা পাভেলকে ভোর ভোর ডেকে তুললেন। তাড়াতাড়ি লাফিয়ে উঠল সে বিছানা ছেড়ে। স্নানের ঘরে গিয়ে যতক্ষণে সে তার নিজের পোশাক আর জুতো পরে দৈনিকের জ্যাকেটটা ওপরে চাপিয়ে নিচ্ছে, ততক্ষণে ইয়েকাতেরিনা তনিয়াকে জাগিয়ে তুললেন। ভোরের ধূসর কুয়াশার মধ্যে দিয়ে তারা দুজনে দ্রুত পায়ে এগোলো স্টেশন মুখো। পেছনের পথটা দিয়ে কাঠের গুদামে পৌঁছে দেখে আর্টেম কাঠ বোঝাই একটা গাড়ির পাশে তাদের জন্য অধীরভাবে অপেক্ষা করছে। হিস হিস শব্দে বাষ্প বেরিয়ে আসা ধোঁয়ায় আচ্ছন্ন একটা বিরাট ইঞ্জিন ধীরে ধীরে এগিয়ে আসছে। ব্রুঝাক গাড়িটার মধ্যে থেকে মাথা বের করলো। তনিয়া আর আর্টেমের কাছ থেকে দ্রুত বিদায় নিয়ে পাভেল লোহার শিকটা চেপে ধরে উঠে পড়লো ইঞ্জিনটার ভেতরে। পেছনে তাকিয়ে দেখলো লেভেল ক্রসিং এর কাছে দুটো পরিচিত চেহারা, আর্টেমের লম্বা আকৃতিটা আর তার পাশে তনিয়ার ছোট্ট পেলব দেহখানি। এক ঝলক বাতাস তার ব্লাউজের গলাবন্ধনীটাকে উড়িয়ে দিয়ে আর তার বাদামি চুলে ঢেউ খেলিয়ে দিয়ে বয়ে গেল। পাভেলের দিকে হাত নাড়ছে তনিয়া। তার দিকে আর চোখে তাকিয়ে আর্তেম দেখল তনিয়ার চোখে প্রায় জল এসে গেছে।
দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনে মনে ভাবল আর্টেম, এদের দুজনের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছে নিশ্চয়ই। আর আমি কিনা এদিকে ভাবছি যে পাভেল আমাদের আজও নেহাত ছেলে মানুষটি আছে। ট্রেনটা একটা বাঁক নিয়ে অদৃশ্য হয়ে যাবার পর সে তনিয়ার দিকে ফিরে বলল, আমরা তাহলে বন্ধু হলাম এখন থেকে, কেমন? তনিয়ার ছোট্ট হাতখানা তার বিরাট থাবাটার মধ্যে হারিয়ে গেল। ট্রেনটা গতি সঞ্চার করছে, দূর থেকে তার গুম গুম আওয়াজ ভেসে এলো।